রাজ্যের নাম ছিল মণিপুর। এই রাজ্যে প্রতাপ নামে একজন মহাপরাক্রমশালী মহারাজ বাস করতেন। মহারাজ বারান্দায় চিন্তিত হয়ে হাঁটাহাঁটি করছিলেন, কারণ তার স্ত্রীর আজ সন্তান হবে। মহারাজ, আপনার জন্য অনেক বড় একটা সুসংবাদ আছে। আমাদের রানীমা একটি নয়, বরং একসাথে দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সত্যি বলছো দাসী? দাও দাও দাও, আমার মেয়ে দুটোকে আবার কোলে দাও। দেখুন মহারাজ, আপনার দুটো চাঁদের মতো ফুটফুটে মেয়ে হয়েছে। চাঁদের মতো ফুটফুটে বাচ্চা মানে? কই, আমার বড় মেয়ে তো দেখতে কালো হয়েছে, একেবারে কুচকুচে কালো। হে প্রভু, তুমি আমাকে কোন অভিশাপ দিলে? আপনার বড় মেয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু তার চোখগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন, কি মায়ায় ভরা চোখ। না না না, এই মেয়েকে আমি কিছুতেই সন্তান হিসাবে মেনে নেব না। আমি চাই আমার রাজকন্যা দেখতে অপরূপ রূপবতী হোক, তাছাড়া রাজ্যে আমার সম্মান থাকবে না। এইসব কি বলছেন মহারাজ? ও তো আপনার নিজের সন্তান। আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তুমি ওকে এখান থেকে এখনই নিয়ে যাও। ওর মুখও আমি দেখতে চাই না। ওকে রাজ্যের বাইরে কোথাও একটা ফেলে দিয়ে এসো। এরপর রাজার কথা মতো দাসী দুটো বাচ্চাকে নিয়ে সেখান থেকে রানীমার কাছে চলে গেল। রানীমা, ও রানীমা, মহারাজ এসব কি বলছে শুনুন। বড় মেয়েকে নাকি তিনি সন্তান হিসেবে মানবেন না, কারণ তার গায়ের রং কালো। তুমি এইসব কি বলছো দাসী? আমি একদম ঠিক কথাই বলছি। উনি আরো বলেছেন, এই সন্তানকে যেন রাজ্যের বাইরে কোথাও দিয়ে আসা হয়। না না, আমি আমার সন্তানকে কোথাও ফেলে দিতে পারবো না। আমি আমি ওকে পেটে ধরেছি। ওর গায়ের রং কালো হোক বা ফর্সা হোক, ও আমার মেয়ে। আজ থেকে আমি ওর নাম দিলাম রূপলতা, আর আমার ছোট মেয়ের নাম দিলাম বনলতা। মহারানী, মহারাজ যাই বলুক না কেন, আমরা আমাদের দুটো রাজকন্যাকে খুব ভালোবাসবো। এভাবেই দুটো রাজকন্যা রূপলতা ও বনলতা একসাথে বেড়ে উঠতে লাগলো। বড় রাজকন্যা রূপলতা দেখতে কালো হলেও তার মন ছিল খুবই সুন্দর। সে সবাইকে খুব ভালোবাসতো। আর এদিকে বনলতা ছিল প্রচন্ড অহংকারী। বলো তো আয়না, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? কে আবার? রাজকন্যা বনলতা? সে কি আবার বলতে হয়? এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হলেন গিয়ে আপনি। একদম ঠিক কথা বলেছ। আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যা। আর তাই তো বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে। সব সময় দামি গয়না কাপড় চোপড়গুলো আমাকেই দেয় মিষ্টি। দেখবেন একদিন এক অচিন দেশের রাজকুমার আপনাকে নিতে আসবে। তার বঙ্কিরাজ ঘোড়ায় করে আপনাকে নিয়ে যাবে। নিন রাজকন্যা, খাবারগুলো খেয়ে নিন। এখানে অনেক ভালো ভালো ফলমূল আছে, আর সাথে দুধ আর মধু আছে। এসব খাবার কেন এনেছিস তুই? তুই জানিস না এসব খাবার আমি একদমই খাই না। আমার জন্য আরো দামি দামি খাবার নিয়ে আয়। রানীমাই তো আপনাকে এসব খাবার দিতে বলেছে রাজকন্যা বনলতা। এর সে দামি খাবার আমি আর কোথায় পাবো? বনলতা যখন দাসীর সাথে এভাবে চিৎকার করছিল, ঠিক তখনই সেখানে তার বড় বোন রূপলতা এসে হাজির হলো। কি ব্যাপার বনলতা, এভাবে চিৎকার করছো কেন? তোমার আওয়াজ তো বাগান থেকেই পাওয়া যাচ্ছে। তুমি এখানে কেন এসেছো দিদি? তোমাকে কতবার বলেছি হুটহাট করে আমার ঘরে প্রবেশ করবে না। তুমি দেখতে যে কালো, তোমাকে দেখলেই আমার ভয় লাগে। এসব কি কথা বলছো তুমি? আমি তোমার বড় বোন,
আর তুমি কিনা সবসময় আমায় নিয়ে এসব আজে বাজে কথা বলো। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। তাছাড়া আমি তোমাকে বড় বোন হিসেবে একদমই মানি না। এমন কুৎসিত দেখতে রাজকন্যা আর যাই হোক আমার বড় বোন কিছুতেই হতে পারে না। লক্ষ্মী বোন আমার, এইসব কথা বলো না। এইসব কথা শুনলে আমার খুব কষ্ট লাগে। এসো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। খবরদার বলছি, একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না। এখন এখান থেকে চলে যাও, তা না হলে আমি খুব রেগে যাব। বনলতার ব্যবহারে রূপলতা খুব কষ্ট পেল, আর তখনই সে দিঘির পাড়ে গিয়ে বসে রইল। যখন রূপলতার মন খারাপ হতো, সে দিঘির পাড়ে বসে বসে কান্না করত। হে প্রভু, তুমি আমাকে এইভাবে কেন সৃষ্টি করেছো বলো তো? আমার গায়ের রঙের জন্যে বাবা আর বোন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এর চেয়ে বরং তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও। এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে রূপলতা? তুমি আবার এখানে বসে বসে কাঁদছো? নিশ্চয়ই তোমার বাবা অথবা বোন তোমাকে কিছু বলেছে, তাই না? কে আবার বলবি লালপরি? ওরা তো মিথ্যে কথা বলেনি, সত্যিই তো আমি দেখতে খুব কুৎসিত। তাই তো বাবা আর বোন আমাকে একদম পছন্দ করে না। মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই সবকিছু নয়। তোমার গায়ের রং কালো হলেও তোমার ভেতরে রয়েছে সুন্দর একটা মন। এই সকল সুন্দর মনের কোনো দাম নেই। দেখবে, কেউ আমাকে কোনো দিন পছন্দ করবে না, কেউ আমাকে কাছে টেনে নেবে না। কেউ তোমাকে পছন্দ করবে না এটা তোমাকে কে বলল? আমি তোমাকে এমন একটা উপহার দেব, এই উপহারটা তোমার জীবনটাই পাল্টে দেবে। উপহার? আমাকে আবার কি উপহার দেবে তুমি? এই নাও, এটা একটা রহস্যময় জাদুর আয়না। এই আয়নার দিকে একবার তাকালেই তুমি তোমার রূপ, লাবণ্য সবকিছুই ফিরে পাবে। দেখবে তুমি অনেক সুন্দরী হয়ে উঠবে। এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। সত্যি বলছো লালপরি? এই আয়নায় তাকালেই আমি সুন্দরী হয়ে যাব? হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো, এই আয়না কেবল বাহ্যিক রূপ বদলায়, মন বদলাতে পারে না। যার মন যেমন, তার পরিণতিও তেমনই হবে। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই আমাকে যেন সবাই মানুষ হিসেবে গ্রহণ করে। ঠিক এই কারণেই আমি তোমাকে আয়নাটা দিলাম। সময় হলে সব সত্য নিজে থেকেই প্রকাশ পাবে। এরপর রূপলতা সেই জাদুর আয়না নিয়ে তার ঘরে যায়। জাদুর আয়নায় তাকাতেই এক আশ্চর্য ঘটনা ঘটে। রূপলতার গায়ের রং হয়ে ওঠে উজ্জ্বল, চোখ দুটো ঝলমল করতে থাকে, তার মুখে ফুটে ওঠে এক অপার্থিব সৌন্দর্য। এ কি? আমি সত্যি সত্যি এত অপূর্ব সুন্দরী হয়ে গেছি। আর এক মুহূর্ত দেরি না করে বাবার সাথে দেখা করে আসি। এ তুমি? এমন অপরূপ সুন্দরী নারী তো আগে কখনো দেখিনি। তুমি কি এই রাজ্যের কেউ? বাবা, আমি আপনারই মেয়ে, আপনার মেয়ে রূপলতা। যে মেয়েকে কালো বলে এতদিন আপনি অপমান করেছেন, আমি সেই রূপলতা। রূপলতা? আমি আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি আমার কাছে এসো মা, তোমাকে মাথায় হাত বুলিয়ে একটু আদর করি। আমি আপনার মিথ্যে ভালোবাসা চাইনি বাবা। যে ভালোবাসা শুধুমাত্র আমার সৌন্দর্যের জন্যে, এই ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। আয়না, বলো তো, এখন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে? বাহ্যিক সৌন্দর্যে রূপলতা তোমার সমান, কিন্তু হৃদয়ের সৌন্দর্যে সে তোমার বহু ঊর্ধ্বে। মিথ্যে মিথ্যে কথা। ও কালো ছিল, ও কিছুতেই না। আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আমি জানতে চাই রূপলতা কি করে এতটা সুন্দরী হলো।
বনলতার এই সৌন্দর্যের পেছনে রয়েছে লালপরীর রহস্যময় জাদুর আয়না। এটি এমন একটা আয়না যে আয়নার দিকে তাকাবে সে সুন্দরী হয়ে উঠবে। রহস্যময় জাদুর আয়না মানে? আমি ওই আয়না এখনই চাই, তুমি যেখানেই হোক ওই আয়না আমাকে এনে দাও। এটা কখনোই সম্ভব নয়। ওই আয়না চুরি করা যাবে না, তাহলে ওই আয়নার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এক কাজ করুন, রাতে যখন রূপলতা ঘুমিয়ে থাকবে তখন সে আয়নায় আপনি নিজের মুখ দেখুন, দেখবেন আপনিও সুন্দরী হয়ে উঠবেন। যে করেই হোক ওই জাদুর আয়না আমি আমার কাছে নিয়ে আসব। ওই জাদুর আয়না আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। সেদিন রাতের বেলা যখন রূপলতা ঘুমিয়েছিল ঠিক তখনই সেখানে বনলতা উপস্থিত হলো আর ধীরে ধীরে ওই জাদুর আয়না চুরি করে নিয়ে এলো। এই তো এই জাদুর আয়না আমি খুঁজে পেয়েছি। এটা বরং আমি আমার কাছেই লুকিয়ে রাখি, রূপলতা জানতেও পারবে না ওর জাদুর আয়না আমি চুরি করেছি। কিছুদিন পরে বড় রাজকন্যা রূপলতার জন্য এক বিয়ের সম্বন্ধ এলো। সে ছিল অচিন দেশের রাজকুমার। মহারাজ ও মহারানী, আপনার বড় মেয়ে রূপলতার সৌন্দর্যের কথা আমি অনেক শুনেছি, আর তাই তো তাকে বিয়ে করতে চাই আমি। আরে বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। তোমার মতো সুযোগ্য রাজপুত্রকে নিজের জামাতা হিসেবে পেয়ে আমি সত্যি খুব গর্ববোধ করছি। তাহলে আর দেরি কেন? আগামী সপ্তাহে তোমার সাথে আমার মেয়ের বিয়ের আয়োজন করি। বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি রাজকন্যার জন্য অনেক সোনাদানা এনেছি, এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের মেয়ের ভাগ্যটা সত্যি অনেক ভালো। দেখলে তো কত বড় রাজ্যের রাজকুমারের সাথে আমাদের মেয়ের বিয়ে হচ্ছে। সারাটা জীবন কালো হবার কারণে আপনি আমার মেয়েকে অনেক কথা শুনিয়েছেন। আমি বলেছিলাম না আমার মেয়ের রাজভাগ্য নিয়ে জন্মেছে। ওদিকে অনেক বড় রাজ্যে রাজকন্যা রূপলতার বিয়ে ঠিক হয়েছে শুনে বনলতা মনে মনে খুব হিংসে করতে লাগলো, আর সে জাদুর আয়না নিয়ে ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে রইল। আমি বেঁচে থাকতে রূপলতাকে কখনোই ভালো ঘরে বিয়ে করতে দেব না। তুমি আমাকে এখনই পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যাতে পরিণত করো, যেন ওই রাজকুমার রূপলতাকে নয় আমাকেই সব থেকে বেশি পছন্দ করে। এরপর বনলতা যখনই ওই জাদুর আয়নায় তাকালো সাথে সাথে তার চেহারা কুৎসিত হয়ে গেল এবং সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এ কি, এটা কি হয়ে গেল? আমার চেহারা এমন বদলে গেল কি করে? আমি এই কুৎসিত চেহারা নিয়ে আর রাজ্যে ফিরতে পারবো না। তুমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছো বনলতা। তোমার অহংকার আর দম্ভ আজ তোমাকে এই জায়গায় পৌঁছেছে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও লালপরি, আর আমার আগের চেহারাই আমাকে ফিরিয়ে দাও। আমি আর কোনো দিন আমার বোনের সাথে খারাপ আচরণ করব না। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না বনলতা। যেদিন তুমি নিজে থেকে নিজেকে বদলাবে কেবলমাত্র সেদিনই আমি তোমাকে সাহায্য করতে পারবো। এরপর লালপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বনলতা দুঃখে দিঘিতে আত্মহুতি দেয়। কেউ তাকে আর কোনোদিন দেখতে পায় না।